তো আমরা বিগত সেশনে আমরা শিখেছিলাম ক্যাট সম্পর্কে। কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট পর্যন্ত শিখেছিলাম বা আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমরা বিটিভি এবং এনএসটিএ থেকে। আমরা জানি যে আমাদের দুটি বডি থাকে সাধারণত। বিটিভি আগে চলমান ছিল, কিন্তু বিটিভির এখন কার্যক্রম আপাতত বন্ধ আছে, আর এনএসটি এখন চলমান আছে। তো আমাদের এটা একটু জানা দরকার যে বিটিভি এবং এনএসডি এর ভিতরে পার্থক্যটা আসলে কোথায় বা কোন দিকে পার্থক্য। এখানে বাংলায় খুব ডিটেলসে লেখা আছে, যদি খেয়াল করি আমরা। বিটিভি হলো কি, বিটিভির ফুল ফর্ম যদি আমরা বলি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিভির ফুল ফর্ম। তো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিভি হলো প্রশিক্ষণ প্রদানকারীদের স্বীকৃতি, তারপরে আপনার যে বই বা আপনার যে সিভিএলএম, এগুলোর উন্নয়ন, এগুলোর অ্যাসেসমেন্ট এবং শর্ট কোর্স বলতে কি বোঝাচ্ছে, মনে করেন আপনারা যে এই কম্পিউটার অপারেশনে প্রশিক্ষণ নিয়েছেন, আইটি সাপোর্টে প্রশিক্ষণ নিয়েছেন, এগুলো হলো শর্ট কোর্স। 360 ঘন্টা মেয়াদী যে কোর্সটা হয়ে থাকে এটাকে শর্ট কোর্স বলে। এবং আনুষ্ঠানিক ডিবেটের নিম্নের 3টি স্তরের মাধ্যমে গুণমানের নিশ্চয়তার প্রদানের জন্য দায়ী শীর্ষ সংস্থা। তার মানে আমরা কি বুঝলাম? বিটিভি হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে সে কি করে, সে শুধু স্বীকৃতি প্রদান করে না, একটা প্রশিক্ষণে স্বীকৃতি প্রদান করে না। এখানে আপনার যে প্রশিক্ষণটা হয় সেই প্রশিক্ষণের উন্নয়ন, আপনার যেই বইটা আপনি পড়বেন বা আচ্ছা, তাহলে 3টি স্তরের মাধ্যমে গুণের গুণগত মানের নিশ্চয়তা প্রদান করে এই সংস্থাটা। এই 3টে সংস্থার ভিতরে কি কি 3টে সংস্থার ভিতরে কি কি? একটা হলো মাধ্যমিক স্কিল সার্টিফিকেটের জন্য 2 বছর ভোকেশনাল। সেটা কোনটা? আমরা জানি আমরা জানি এটা কত 9 এবং 10 মাধ্যমিক স্কুল। তার মানে কি বিটিভি কিন্তু আমাদের 9 10 এ ভোকেশনাল ভাবে আমাদের 2 বছরে কি করে, আমাদের ট্রেনিং দেয়, সনদায়ন করে বা সনদায়ন করে, যেটা সাধারণত টিএসসি তে হয়ে থাকে। সাধারণত টিএসসি তে বেশিরভাগ হয়ে থাকে। তারপর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তার মানে কি ওই এইচএসসির 2 বছর, এইচএসসির 2 বছর একাদশ এবং দ্বাদশ। তাহলে এই 2 বছরের যে ভোকেশনাল সার্টিফিকেটটাও কিন্তু তারা প্রোভাইড করে। আর কি করে তারা? ডিপ্লোমা সার্টিফিকেট প্রোভাইড করে। যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু ওই জায়গায় লেখা দেখবেন যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ওই জায়গায় কিন্তু লেখা থাকে না যে যশোর বোর্ড বা ঢাকা বোর্ড, কিন্তু লেখা থাকে না। যখনই আপনি ডিপ্লোমা করেন তখন কিন্তু এটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখা থাকে। কিন্তু এবার যদি আমরা রেসপন্সিবিলিটি অফ এনএসডি এর দিকে আমরা খেয়াল করি, এনএসডি এর যে দায়িত্ব আছে সেই দায়িত্বর দিকে যদি আমরা এখানে খেয়াল করতে চাই বা দেখি, এনএসডি এর দায়িত্ব কিন্তু একটু ভিন্ন। এনএসডি এর দায়িত্বটা কি? দায়িত্ব হলো বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম প্রণয়ন। তার মানে কি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমকে সে কি করে? পরিচালনা করে, তত্ত্বাবধান করে, বাস্তবায়ন, সমন্বয়, পরিবেক্ষণ, মানে সাধারণত এখানে বানানটা একটু ভুল হয়েছে, মূল্যায়ন। তার মানে কি করে? সে এনএসডি একটা প্রশিক্ষণ বাস্তবায়ন করে, পরিচালনা করে, তারপরে আহ, পর্যবেক্ষণ করে, তারপরে মূল্যায়ন করে। তার মানে সবকিছু করে একটা প্রশিক্ষণের জন্য। তারপর আবার কি করে? সরকারের সকল দক্ষতা উন্নয়ন প্রকল্পের অনুমোদন। তার মানে কি আমাদের সরকার যত ধরনের প্রকল্প, যত ধরনের প্রজেক্ট আসবে, এই সব প্রজেক্টের অনুমোদন কে করবে? আমাদের কিন্তু এনএসডি অনুমোদন করবে। সরকারের সরকারের কাছ থেকে হোক বা সরকারের মাধ্যমে হোক, এটা কিন্তু তারা কি করবে? অনুমোদন করবে এবং মূল্যায়ন করবে। মূল্যায়ন করে দক্ষতা উন্নয়নের সকল স্টেক হোল্ডার মানে কারা? এসটিপির যারা প্রধান আছে না, তারা হলো স্টেক হোল্ডারকে অন্যান্য প্ল্যাটফর্মে নিয়ে আসে।
মানে কি অনুমোদন দিয়ে মূল্যায়ন করে যারা এসটিপির প্রধান, এসটিপি মানে কি যাদের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মালিক যারা, তাদের স্টেক হোল্ডার বলে, সেই স্টেক হোল্ডারের কাছে মনে করেন তারা পৌঁছে দিল অনুমোদন দিয়ে। তাহলে এনএসডিএ কি করে? এনএসডিএ আমাদের যে কোনো প্রজেক্ট আসার পূর্বে সেটা কি করে? অনুমোদন করে এবং মূল্যায়ন করে। এটাকে আমরা বুঝতে পেরেছি। আর যদি আমরা এখানে খেয়াল করি, বিটিভির রেসপন্সিবিলিটি আবার এনএসডি এর রেসপন্সিবিলিটি কিন্তু অনেকটা ভিন্ন। বিটিভি কিন্তু আমাদেরকে মনে করেন ভোকেশনাল সার্টিফিকেট প্রোভাইড করে, এনএসডি কিন্তু সেই ভোকেশনাল সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করে না। তারপরে বিটিভি কিন্তু আগে আমাদের 360 ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ আমাদের কি করতো? প্রোভাইড করতো। কিন্তু এখন কিন্তু বিটিভি করে না, এখন কে করে? আমাদের এনএসডি কিন্তু 360 ঘন্টার প্রশিক্ষণ আমাদেরকে প্রোভাইড করে। কিন্তু আমি এটা লিখি নাই, এটা আমার ভুল হয়েছে এখানে। তাহলে আরেকটা মানে পয়েন্ট যোগ হবে, সেটা হলো কি, এনএসডি আমাদের 360 ঘন্টার শর্ট কোর্সও কি করে? আমাকে প্রোভাইড করে। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আমাকে একটু রেসপন্স করবেন, অনলাইন ক্লাসে আপনারা রেসপন্স না করলে আমিও বুঝতে পারবো না। তাহলে আমরা কিন্তু বিটিভি এবং এনএসডি এর দুটোকে কম্পেয়ার করতে পারবো এবার। যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয় এনএসডি এবং বিটিভির ভিতর পার্থক্য কি, দুইটাই কিন্তু সেম কিন্তু একটু ডিফারেন্ট। এরকম মনে করেন এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট প্রোভাইড করে, এনএসডি কিন্তু সেটা প্রোভাইড করে না। তারপর আবার এনএসডি কি করে? সরকারের সকল প্রকল্প অনুমোদন করে, যেটা কিন্তু বিটিভি করে না। তার মানে যদি এবার বলে পার্থক্যটা কি, পার্থক্যটা কিন্তু এইভাবে মনে করেন ধরে ধরে দিতে পারেন যে বিটিভি ডিপ্লোমা সার্টিফিকেট প্রোভাইড করে, 4 বছর মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেট প্রোভাইড করে, কিন্তু এনএসডি কোনো ধরনের ডিপ্লোমা সার্টিফিকেট প্রোভাইড করে না। আমি কি বোঝাতে পেরেছি এনএসডি এবং বিটিভির ভিতর পার্থক্য কি? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো হোয়াট ইজ এ পাথওয়ে ইন ট্রেনিং। হোয়াট ইজ এ পাথওয়ে ইন ট্রেনিং, গিভ অ্যান এক্সাম্পল। পাথওয়ে পাথওয়ে ইন ট্রেনিং বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যদি এখানে খেয়াল করি, পাথওয়ে ইন ট্রেনিং বলতে মানে হলো শেখার একটি নির্দিষ্ট পথ, যা শিক্ষার্থীকে নতুন ধারণা জানতে, নিজের আগ্রহ খুঁজে বের করতে এবং ধীরে ধীরে দক্ষতা উন্নয়নে সাহায্য করে। এটি শিক্ষার্থীকে, সাধারণত শিক্ষার্থী হবে না যেহেতু আমরা টেকনিক্যাল সাইটে আছি, এই জন্য প্রশিক্ষণার্থী বলতে হবে। শিক্ষার্থীকে ভবিষ্যতে কোন নির্দিষ্ট কোর্স বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। আমি যেহেতু অনেক পড়েছি, আপনার বুঝতে একটু কষ্ট হয়েছে, এই জন্য আমি নিচে একটা উদাহরণ দিয়েছি যে আসলে এই পাথওয়ে জিনিসটা আসলে কি। পাথওয়ে ট্রেনিং এর একটা উদাহরণ মনে করেন, আপনি কি করলেন, আপনি একজন শিক্ষার্থী, প্রথমে আপনি বেসিক কম্পিউটার কোর্স করলেন, এরপরে আপনি অফিস অ্যাপ্লিকেশনের কোর্স করলেন। প্রথমে কি করছেন? বেসিক কম্পিউটার কোর্স করছেন। এরপর আপনি অফিস অ্যাপ্লিকেশনের কোর্স শিখলেন, শেখার পরে গ্রাফিক ডিজাইনের কোর্স শিখলেন, তারপর প্রোগ্রামিং এর মতো অ্যাডভান্স কোর্স করলেন। এই যে ধাপে ধাপে যে শেখার প্রক্রিয়া, তাকেই পাথওয়ে ইন ট্রেনিং বলা হয়। এটাকে বোঝাতে পেরেছি আমি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে কি জি স্যার, বুঝতে পারছি। তার মানে কি ধাপে ধাপে যেই প্রশিক্ষণটা আমরা গ্রহণ করি বা শেখার যে প্রক্রিয়া, তাকে পাথওয়ে ইন ট্রেনিং বলে। যদি আমি আপনাকে একটা গ্রাফ চার্ট এখানে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার জন্য এটা তৈরি করে রেখেছি। ফার্স্টে আপনি কি করলেন? আপনি বেসিক কম্পিউটার সম্পর্কে একটা কোর্স করলেন। এরপর আপনি অফিস প্রোগ্রাম সম্পর্কে একটা কোর্স করলেন। এরপর আপনি যখন এক্সপার্ট হয়ে গেলেন, তখন আপনি গ্রাফিক ডিজাইন ট্রেনিং এর উপর একটা কোর্স করলেন। এরপর আপনি কি করলেন? এখানে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। দেন আপনি কি করলেন? অ্যাডভান্স ট্রেনিং এর উপর আপনি কি করলেন? একটা কোর্স করলেন। ঠিক আছে? এটা করার পরে তার কি হলো? ধাপে ধাপে আপনি একটা প্রশিক্ষণ নিলেন। এই ধাপে ধাপে যে প্রশিক্ষণ নেওয়ার যে প্রক্রিয়া, তাকেই বলে পাথওয়ে ইন ট্রেনিং। আমি কি বোঝাতে পেরেছি? এখানে লেখা আছে, এ পাথওয়ে ইন ট্রেনিং is a step-by-step learning process that helps learner discover idea, develop skill and achieve their future goal. তার মানে কি, পাথওয়ে ইন ট্রেনিংটা আসলে কি, স্টেপ বাই স্টেপ আপনি একটা লার্নিং প্রসেস, যেটা আপনাকে কি করে, একজন লার্নারকে আইডিয়া
আইডিয়ার মাধ্যমে ডেভেলপ করে তার স্কিল এবং অ্যাচিভ করতে পারে তার ফিউচার গোল, তার যেই ভবিষ্যতে যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা কিন্তু সে অ্যাচিভ করতে পারে এটার মাধ্যমে। আমি কি বোঝাতে পেরেছি এটা? জি স্যার। জি স্যার। এবার যদি আপনাকে বলে পাথওয়ে অফ লার্নিং এর বেনিফিট কি, বেনিফিট কিন্তু এখানে লেখা আছে, বেনিফিটটা কিন্তু লেখা আছে এখানে। ইনক্রিজ নলেজ, আপনার নলেজটা বৃদ্ধি করে, ইমপ্রুভ অপরচুনিটি, আপনার মনে করেন আপনার অপরচুনিটিগুলো, আপনার সুযোগগুলোকে আপনার ইমপ্রুভ করে দেয়। তার মানে কি পাথওয়ে ইন ট্রেনিং এর বেনিফিট গুলো কিন্তু এখানে লেখা আছে। মূল মূল গোল কোথায় আমার, ফাইনাল গোল কোথায় হায়ার আমার? এডুকেশন আর বেটার ক্যারিয়ার। হ্যাঁ, হায়ার এডুকেশন অথবা বেটার কেরিয়ার, সুন্দর একটা কেরিয়ার অথবা ভালো একটা আমার এডুকেশন, এটাই তোমার মূল গোল। এই মূল গোল একটু মিউট করি, আমরা যখন কথা বলবো তখন আমরা কি করব। তো এই হলো মূল গোল। আমার এই মূল গোল অর্জন করার জন্য যেই আমি ধাপে ধাপে প্রশিক্ষণটা নিলাম, এই প্রশিক্ষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলে পাথওয়ে ইন ট্রেনিং। আমি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এরপর লেখা আছে দেখেন, হাউ ক্যান এ লার্নার্স কনফিডেন্সিয়ালিটি বি মেইনটেইনড? হাউ ক্যান, মনে করেন আপনি এখানে লেখা আছে একজন শিক্ষার্থীর গোপনীয়তা কিভাবে বজায় রাখা যায় বা কিভাবে বজায় আপনি রাখবেন। হাউ ক্যান লার্নার্স কনফিডেন্সিয়ালিটি বি মেইনটেইন? মনে করেন আপনি অ্যাজ এ একজন টিচার, অ্যাজ এ একজন ট্রেইনার, অ্যাজ এ একজন মেন্টর, তো আপনি সেক্ষেত্রে আপনার যে লার্নার থাকবে, আপনার যে ট্রেইনি থাকবে, আপনার যে স্টুডেন্ট থাকবে, তো তার যে গোপনীয় যে বিষয়গুলো আছে, সেই গোপনীয় বিষয়গুলো আপনি কিভাবে বজায় রাখবেন। প্রশ্নটা আপনাকে এটা বলেছে। তো প্রশ্নটা আমরা যদি একটু খেয়াল করি, কিভাবে আমি গোপনীয়তা বজায় রাখতে পারি? গোপনীয়তা সম্পর্কিত আইন সম্পর্কে জানা ও মানতে হবে। আমার কি মানতে হবে? প্রথমত যে গোপনীয় সম্পর্কিত যে আইন আছে সেই সম্পর্কে আমার জানতে হবে। ঠিক আছে? গোপনীয় সম্পর্কিত আইন ও নীতি জেনে তা মেনে চলতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমি ইংলিশ দিয়ে দিয়েছি। যদি আপনার প্রয়োজন হয় আমি ইংলিশটা আপনি পড়ে নিবেন। আমি বাংলা কেন মানে পড়তেছি, যাতে আপনার বোঝাতে আপনাকে সুবিধা হয়। তারপরে শিক্ষার্থীদের নিয়ে গসিপ বা আলোচনা না করা। গসিপ শব্দের অর্থ কি সবাই বুঝি আমরা এখানে? জি স্যার। গসিপ শব্দের অর্থ হলো মনে করো অপ্রয়োজনীয়, মনে করো অপ্রয়োজনীয় নিয়ে আমরা আমরা কথা বলি না একজনের সম্পর্কে, এই অপ্রয়োজনীয় কথাটা আমরা মনে করেন তার সাথে যেন না বলি, এটা বোঝানো হয়েছে এখানে। তাহলে তারপরে শিক্ষার্থীর অনুমতি ছাড়া কোনো তথ্য শেয়ার না করা। তার মানে আপনার যেই লার্নার থাকবে বা আপনার যেই ট্রেইনি থাকবে সেই ট্রেইনির অনুমতি ছাড়া কোনো তথ্য অন্য কাউকে আপনি শেয়ার করবেন না। তারপর গোপনীয় কাগজপত্র সরাসরি ডাস্টবিনে না ফেলা। গোপনীয় কোনো একটা কাগজ কিন্তু আপনি সরাসরি এটা ডাস্টবিনে ফেলে দিলেন, তাহলে ওটা কি করতে হবে? গোপনীয় কাগজ নিরাপদভাবে নষ্ট করতে হবে। আপনি কিভাবে নষ্ট করতে পারেন, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। রাইট? এটাকে বলে গ্রেড করুন বা নিরাপদ বিন ব্যবহার করতে হবে। এখন যেভাবে আপনি এটা মনে করেন নষ্ট করতে হবে, গোপনীয় কোনো কাগজপত্র আপনার ডাস্টবিনে ফেলা যাবে না। তাহলে একজন লার্নারের নিরাপত্তার ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতে হবে। তারপরে মনে করেন এখানে লেখা আছে সংরক্ষণের জন্য আলাদা ও নিরাপদ কম্পিউটার ব্যবহার করা। একজন লার্নারের মনে করেন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার কাছে আছে। মনে করেন আপনার কাছে এনআইডি কার্ড আছে, তার বার্থ সার্টিফিকেট আছে, তার সিগনেচার আছে। এখন এই মানে ডকুমেন্টসগুলো আপনি ওপেনলি রেখে দিলেন তাহলে তো হবে না। তাহলে এটা কি করে রাখতে হবে? এমন জায়গায় রাখতে হবে, এমনভাবে রাখতে হবে যেভাবে যেন এটা সুরক্ষিত থাকে। সেটা কম্পিউটারও হতে পারে অথবা আপনার ড্রয়ারেও হতে পারে। আমি কি এটা বুঝতে পেরেছি? যদি এবার আপনাকে প্রশ্ন করা হয়, আপনি একজন অ্যাজ এ ট্রেইনার হিসেবে আপনি আপনার প্রশিক্ষণার্থীদের আ গোপনীয়তা কিভাবে বজায় রাখবেন? আপনি কি এই ৫ টা পয়েন্ট লিখতে পারবেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে আমি ইনফোগ্রাফিক্স হিসেবে আমি তৈরি করতেছি। আপনাদের কি এটা সহজ হচ্ছে নাকি আগে সহজ ছিল? এইটাই সহজ হচ্ছে স্যার। স্যার এটাই সহজ। আচ্ছা,
সবাই কি একমত? জি স্যার। আচ্ছা, আমি স্যার ইনফোগ্রাফিক্স আকারে করতেছি, দেখি কতটুকু পারি। তারপরে এটা গেল। তারপরে দেখেন, হোয়াট আর দ্য টিচার রোল, টিচার রোল ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফ এ লার্নার অ্যান্ড ট্রেইনি। লার্নার এবং ট্রেইনির জন্য আপনার একজন টিচারের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার ভূমিকাটা আসলে কি। এখানে লেখা আছে একজন শিক্ষার্থী অথবা শিক্ষানবিশের ক্যারিয়ার উন্নয়নে শিক্ষকের ভূমিকা কি। আপনার মনে করেন একজন লার্নার আছে বা একজন ট্রেইনি আছে, তার ক্যারিয়ারটা আপনি ডেভেলপমেন্ট করবেন। তার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে একজন টিচারের ভূমিকা কি, একজন ট্রেইনারের ভূমিকা কি, ঠিক আছে? ভূমিকাটা কি কি হতে পারে, এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে দেখেন। শিক্ষার্থীকে তার দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করা। আমি আবারও কোশ্চেনটা বোঝায় দিচ্ছি। এখানে কোশ্চেনে বলা হয়েছে যে আপনি আমার মনে করেন একজন ট্রেইনি, এখন আমি আপনার টিচার হিসেবে মনে করেন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমি আপনাকে কোন ধরনের সাহায্য করতে পারি এবং আমার এখানে ভূমিকাটা কি। আমার ভূমিকাটা কি হতে পারে, আপনাকে আপনার দক্ষতা এবং ক্যারিয়ার সম্পর্কে মানে উন্নয়ন উন্নয়ন কি উন্নয়ন সহায়তা করা। তার মানে আপনার যে দক্ষতা আছে বা আপনার যে ক্যারিয়ারটা আছে সেটা উন্নয়নে আপনাকে আমি সহায়তা করতে হবে, এটা আমার তাহলে একটা ভূমিকা। আর একটা ভূমিকা কি হতে পারে, সহজভাবে শিক্ষা ও প্রশিক্ষণের পথ সম্পর্কে নির্দেশনা দেওয়া। এখন আমি আপনাকে বললাম যে এই ঢাকা একটা আইটি সাপোর্টের পরীক্ষা দিতে যাবো, ওটা ফ্রিতে হতে পারে অথবা কম টাকায় দিতে পারি আমরা, বা আমরা একসাথে যে দিয়ে আসি। এই যে মনে করেন সহজভাবে আপনাকে কি বললাম, একটা দিক নির্দেশনা প্রদান করলাম। তাহলে এই একটা কি হতে পারে, আমার একটা ভূমিকা হতে পারে একজন টিচার হিসেবে। আমি একজন টিচার হিসেবে আর একটা ভূমিকা নিতে পারি, সেটা কি, শিক্ষার্থী কেন এই প্রশিক্ষণ নিচ্ছে তা বোঝা। আপনি যে এই যে লেভেল 4 কেন করতেছেন, এটা যদি আমি আগে বুঝতে পারি তাহলে সেইভাবে আমি আপনাকে আউটপুট দিতে পারবো। তাহলে এই আমার একটা কি, এইটা আমার একটা ভূমিকা, এইটা আমার একটা রোল, ঠিক আছে? এটা জানার উপরেই কিন্তু বেস করে আমি আপনাকে সেইভাবে ট্রিট করব। তারপরে আরেকটা এখানে লেখা আছে, শিক্ষার্থীদের সহজভাবে শেখার, এখানে বানানটা ভুল আছে, শেখার পরিকল্পনা করতে সহায়তা করা বা সাহায্য করা। তারপর শিক্ষার্থীদের বা প্রশিক্ষণার্থী বলবো আমরা সাধারণত, কিন্তু এআই দিয়ে তৈরি করেছে তো সেই জন্য ও শিক্ষার্থী এখানে লিখে দিয়েছে। তাই শিক্ষার্থীদের সহজভাবে শেখার পরিকল্পনা করতে সাহায্য করা। এখন আপনি খুব কঠিনভাবে শিখতে যাচ্ছেন, কিন্তু অ্যাজ এ আমি আপনার ট্রেইনার হিসেবে আমার দায়িত্ব কি, আমার ভূমিকাটা কি, আপনি কোন সহজভাবে জিনিসটা অ্যাচিভ করে নিয়ে আসতে পারেন, এটার জন্য আপনাকে সাহায্য করা। তারপরে আরেকটা বিষয় কি আছে, মনে করেন বিভিন্ন যোগ্যতা ও ক্যারিয়ারের পথ পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া। কোন সেক্টরে গেলে আপনি কেমন বেনিফিট হবেন, কোন সেক্টরে গেলে কিভাবে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে, সেটা কিন্তু আপনার আমার বুঝায় দিতে হবে। বুঝায় দিলেই কিন্তু আপনি সঠিকভাবে একটা ডিসিশন নিতে পারবেন। মনে করেন আপনি আইসিটি সেক্টরে আছেন, এখন কম্পিউটার অপারেশনে খুব এক্সপার্ট পারসন, তারপরে আইটি সাপোর্টে খুব এক্সপার্ট পারসন, কিন্তু আমি আপনাকে বললাম যে আপনি ওয়েল্ডিংয়ে আপনি যে করেন, এনরোল করেন, তাহলে কিন্তু হবে না। আপনার ক্যারিয়ারটার উপরে পরিষ্কারভাবে একটু ধারণা দিতে হবে যে আপনার যেহেতু আপনি আইসিটি সেক্টরে আছেন, আইসিটি সেক্টরে থাকেন, আপনি যেহেতু কনস্ট্রাকশন সেক্টরে আছেন সেক্ষেত্রে আপনি ওয়েল্ডিং সেক্টরে যান। মানে মোট কথা, আপনার ক্যারিয়ারের পরিষ্কারভাবে একটা দিক নির্দেশনা প্রোভাইড করাও কিন্তু আমার একটা ভূমিকা হতে পারে। আমার ভূমিকা মানে আপনার ভূমিকা, কারণ আপনি এখন কিন্তু একজন ট্রেইনার হিসেবে যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো কিন্তু আপনার বুঝতে হবে। পরীক্ষার সময় আপনি একজন শিক্ষক হিসেবে আপনি কিন্তু ওই জায়গায় পরীক্ষা দিতে হবে। শিক্ষক হিসেবে শিক্ষক কী, কী করতে হয় তা কিন্তু ওই জায়গায় বলতে হবে। তো সেক্ষেত্রে আপনি অ্যাজ একজন শিক্ষক হিসেবে একজন ট্রেইনার হিসেবে আপনার কী, কী করতে হবে তা কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনার ভূমিকাগুলো কী, কী এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। কারো সমস্যা আছে এটাই? না স্যার, মোটামুটি বোঝা গেছে। না স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আবার এখানে দেখেন একটা বিষয় লেখা আছে, শিক্ষার্থীর ক্যারিয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করে।
এবার এখানে লেখা আছে কি বেনিফিট অফ টিচার রোল। একজন টিচার রোলের মনে করেন ট্রেইনারের যে রোলটা থাকে মানে রোলটা থাকে ভূমিকাটা থাকে, এই ভূমিকার মাধ্যমে কি বেনিফিট হয়। আমার যে ভূমিকাটা আছে আপনাদের প্রতি এটার মাধ্যমে কি আপনাদের কি বেনিফিট হবে, আপনাদের বেনিফিটটা কি হবে? শিক্ষার্থীর ক্যারিয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করে। আপনার লক্ষ্য অর্জনে সহায়তা কি? আপনার লক্ষ্য কি লেভেল 4-এ কম্পিটেন্ট হওয়া, দেন তারপরে একজন সার্টিফাইড ট্রেইনার এবং অ্যাসেসর হওয়া। এটাও কিন্তু আপনার মানে অর্জনে সহায়তা করবে। দক্ষতা আত্মবিশ্বাস বাড়াবে। যখন আমার রোলটা আমি আপনার উপরে অ্যাপ্লাই করব তখন কিন্তু আপনার দক্ষতাও বাড়বে এবং আত্মবিশ্বাসও বাড়বে। শেখার দিক পরিষ্কার করে। আপনার আসলে এটা শেখা আপনার জন্য দরকার নাকি শেখার জন্য দরকার না, সেটাও কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়ে যাবে। তারপরে এটার মাধ্যমে কি ভালো চাকরি এবং প্রশিক্ষণের সুযোগ তৈরি করে কিনা, মানে এই যে লেভেল 4 করতেছেন এর মাধ্যমে কি আপনি একটা ভালো চাকরি পাবেন কিনা বা ভালো চাকরি অপরচুনিটি আছে কিনা, এটার জন্য কিন্তু আপনি সুন্দর একটা ধারণা বা সুন্দর একটা মানে পরিষ্কার একটা পরিকল্পনা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি কি বোঝাতে পেরেছি এটা? জি স্যার। তাহলে এখান থেকে কিন্তু আমরা কোশ্চেন দুটো নিলাম। একটা হলো একজন ট্রেইনারের রোল কি, মানে কি ভূমিকা কি, এবং এই ভূমিকার মাধ্যমে একজন ট্রেইনি অথবা একজন লার্নার কোন ধরনের বেনিফিট পায়। বেনিফিট কি 4টা আমি লিখে দিতে পারবো? এ কথা বলে না, জি স্যার পারবো। ঘুমান নাকি? কথা বলতে হবে। আর আপনারা যদি মনে করেন যে ওই যে মিউট করে ডিম ভাজতে চলে গেলাম তাহলে কিন্তু হবে না। আমাকে প্রেজেন্ট দেন। না স্যার, ডিম ভাজতে জানি স্যার, ডিম ভাজতে জানি স্যার, আসি স্যার, শুনতেছি স্যার। স্যার সবাই আছে। দেখি একটু কথা বলেন স্যার, শুনি। না স্যার, আপনি কথা বলছিলেন তো স্যার, সেই জন্য স্যার শুনতেছিলাম স্যার। আচ্ছা স্যার। সবাই কথা বলেন একটু আমি শুনি। হ্যাঁ জি স্যার। স্যার, আপনি ভালো আছেন স্যার? খাওয়া দাওয়া করছেন রাত্রে? জি স্যার আছি স্যার। আচ্ছা সবাই সোজা আছে স্যার ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হলো, এটা খুবই কমন একটা কোশ্চেন। এনএসডিপি, এনএসডিপির ফিচার। হঠাৎ এনএসডিপি আমি আসলে এখানে ইনফোগ্রাফিক্স আকারে এটুকু আর করতে পারি নাই সময়ের জন্য, ওইটুকু করেছিলাম। তারপরে এআই আমার কথা শুনতেছে না, এই জন্য আর করতে পারিনি। ইংলিশে ঠিক মতো আসতেছে, চাকরি শেষ করে দেওয়া উচিত। বাংলা ভেঙে যাচ্ছে, এই জন্য সমস্যা হচ্ছে। এটুকু আমি আপনাদের ইনফোগ্রাফিক্স আকারে করে দিব, সমস্যা নাই। তো আমরা এখান থেকে পড়ে যাই আসলে। এনএসডিপি এর ফিচার। এনএসডিপির ফিচার মানে কি বৈশিষ্ট্য। এনএসডিপির ফুল ফর্ম কি? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির বৈশিষ্ট্য আসলে কি কি? ন্যাশনাল স্কিল অ্যান্ড ভোকেশনাল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এনটিভিকিউ। তাহলে সে কি করে? তার একটা বৈশিষ্ট্য কি? এনটিভিকিউএফ। তার আরেকটা বৈশিষ্ট্য কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, সিবিটি অ্যান্ড এ। তারপরে তার আরেকটা বৈশিষ্ট্য কি? কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। তার শর্ট ফর্ম হলো কাজ। তারপরে মনে করেন ওই যে কি বলে এটাকে, ভুলে গেলাম, আরপিএল। আরপিএল আমরা চিনি সবাই। আরপিএল অ্যাসেসমেন্ট দিব না আমরা কিছুদিন পরে, সে আরপিএলও কিন্তু একটা জি স্যার। বৈশিষ্ট্য। ঠিক আছে, আরপিএলও একটা কি আমাদের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবেন এনএসডিপি কাকে বলে? যদিও পড়াই নেই এটা। ফুল ফর্মের ভিতরেই তো উত্তর আছে, মাথা খাটান। স্যার এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের একটা পলিসি বা ইয়া বোঝায়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি তার মানে কি? জাতীয় দক্ষতা উন্নয়নের একটা পলিসি, যে পলিসির আওতাভুক্ত সবাই। কিরকম? যারা আরপিএল অ্যাসেসমেন্ট দেয় এটাও একটা পলিসি।
কিরকম পলিসি? একটা নিয়ম, পলিসি বলতে কি বোঝায়? নিয়ম বা কার্যক্রম করার একটা নিয়ম নীতি, এটা বোঝানো হয়েছে। এখন কার্যক্রমটা কি কি হতে পারে? আরপিএল একটা কার্যক্রম, এই আরপিএল কিভাবে হবে, এ, কোন কোন টাইপের হবে, আরপিএল এর ভিতরে কি কি থাকবে, সব এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির কি করে, তত্ত্বাবধান করে। তারপরে মনে করেন আপনাদের সিবিটিএ অ্যাসেসমেন্টটা কেমন হবে, সিবিটি এর আপনাদের সিবিএলএম গুলো কেমন হবে, সবকিছু এনএসডিপি করে, নির্ধারণ করে। তাহলে এনএসডিপির বৈশিষ্ট্যের ভিতরে তার এনটিভিকিউ পেলাম, সিবিটি অ্যান্ড এ পেলাম, কার্স আছে এখানে, আরপিএল আছে, এখানে বেশ কয়েকটা আছে। আপনারা এটা পড়ে নেবেন, এটা মুখস্থ করে নেবেন, ভালো করে মুখস্থ করে নেবেন। আর আমি প্রয়োজনে আমি এটা করে আপনাদেরকে ওই যে ইনফোগ্রাফিক্স আকারে করে আমি এটা আপনাদেরকে বোঝায় দিব, ঠিক আছে? তারপরে জি স্যার। আরেকটা বলতে পারেন, আইএলও চিনেন সবাই? আইএলও কে বলতে পারবেন? আইএলও চিনেন এখানে কেউ? আইএলও একটা প্রজেক্ট ছিল, সে আইএলও কিন্তু এনএসডিপির ফিচারের বৈশিষ্ট্যের ভিতরে আইএলও কিন্তু পড়ে। আইএলও আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপরে যদি আপনাকে এখানে বলি এনটিভিকিউএফ আর বিএনকিউএফ, এনটিভিকিউএফ কি কেউ বলতে পারবো এখানে? না স্যার পারিনি। ওখানে তো লেখাই আছে। আপনারা কি করেন? আপনারা আপনাদের বিগত ক্লাসে তো এনটিভিকিউএফ পড়ানো হয়েছে, ভুলে গেছেন? স্যার সঠিকভাবে মনে আসতেছে না স্যার, একটু যদি বলে দিতেন ভালো হতো। এখন বলে দেব কেন? এতদিন পরে কেন বলে দেব? হাজিরা দেওয়ার জন্য ক্লাস এখানে জয়েন করা তো লাভ নাই। এনটিভিকিউএফ হলো ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটা বলেছিলাম না? আর এখন যেটা আছে সেটা হলো বিএনকিউএফ। এনএসডি এর আন্ডারে থাকে হলো বিএনকিউএফ, আর বিটিবির আন্ডারে থাকে এনটিভিকিউএফ। আমি আবারও রিপিট করতেছি, বিটিবির বিটিবি একটা বোর্ড, বিটিবি একটা কি বোর্ড, আর আমাদের পরীক্ষা হয় এনটিভিকিউএফ এর আন্ডারে। কার পরীক্ষা হয়? এনটিভিকিউএফ এর আন্ডারে। এনএসডি একটা বোর্ড, আমাদের যে পরীক্ষাটা হয় মানে অ্যাসেসমেন্টটা এই অ্যাসেসমেন্টটা নেয় কে? বিএনকিউএফ নেয়। কিন্তু এর মূল গোড়া কোথায়? মূল গোড়া হলো এনএসডিএ, এনটিভিকিউএফ এর মূল গোড়া হলো বিটিবি। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। বিটিবি হলো একটা বোর্ড, সেই বোর্ডের যত ধরনের অ্যাসেসমেন্ট কার্যক্রম এনটিভিকিউএফ নেয়, ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক নেয়। এই জন্য আপনারা লেখা দেখবেন যে বিভিন্ন সার্কুলারের ভিতরে ওই কোর্সের জায়গায় লেখা দেখবেন যে এনটিভিকিউএফ অথবা বিএনকিউএফ এর আন্ডারে আপনাদের পরীক্ষা নেওয়া হবে, অথবা কোনো কোনো জায়গায় লেখা দেখবেন যে বিটিবি বা এনএসডি আন্ডারে অ্যাসেসমেন্ট নেওয়া হবে, এরকম লেখা থাকে না? জি স্যার, জীবনে দেখেন নাই, দেখবেন কি করে? তাহলে এনটিভিকিউএফ হলো বিটিবির এবং বিএনকিউএফ হলো এনএসডি এর। বিএনকিউএফ এর সংখ্যা এখানে দেওয়া আছে, এনটিভিকিউএফ এর সংখ্যা এখানে দেওয়া আছে। এই যে বিএনকিউএফ এবং এনটিভিকিউএফ এর এখানে বেশ কিছু পার্থক্য দেওয়া আছে। বিএনকিউএফ এর 10টা লেভেল আছে। কয়টা লেভেল আছে? 10টা লেভেল আছে, 10টা লেভেল। আর এখানে এনটিভিকিউএফ এর লেভেল হলো 6টা। কয়টা লেভেল? 6টা লেভেল।
তার মানে আমরা যদি এবার বলি যে বিটিবি এবং এনএসটি এর সবথেকে বড় পার্থক্য কি? বড় পার্থক্য হলো বিটিবির লেভেল 6টা, সাথে প্রিভোকন এবং প্রিভোক যেটা মনে করেন প্রিভোকন কাদের জন্য বলেন তো? প্রিভোকন হলো তাদের জন্য যারা একদম মনে করেন লেখাপড়া জানে না কিন্তু মনে করেন শিখতে চায়, তাদেরকে একটা প্রাথমিক পর্যায়ে নিয়ে আসার জন্য প্রিভোকন প্রিভোক 2 রাখা হয়েছে। ঠিক আছে, মনে করেন লেভেল 1 পর্যন্ত তাদেরকে নিয়ে আসার জন্য প্রিভোকন প্রিভোক 2 রাখা হয়েছে, প্রাথমিক পর্যায় পর্যন্ত তাদেরকে নিয়ে আসার জন্য। তাহলে এনটিবিকিউবি মোট 6টি লেভেল আছে, 6টি লেভেল সহ প্রিভোকন এবং প্রিভোক 2 আরো 2টি অতিরিক্ত লেভেল রয়েছে। কিন্তু অন্যদিকে বিয়ন্ড কিউব এর কিন্তু কয়টা লেভেল আছে? 10টা লেভেল আছে। কয়টা? 10টি লেভেল আছে। 10টা লেভেল আছে। 10টা স্যার। বিটিবির মানদণ্ড প্রদান করে। বিটিবি কি করে? একটা মানদণ্ড প্রদান করে। মানদণ্ড বলতে মনে করেন মানদণ্ড আবার সংখ্যাটা কি বলবো, একটা মানদণ্ড প্রদান করে। আর এনএসডিএ এই মানদণ্ড প্রদান ও সনদায়ন করে। এনএসডিএ কি করে? সনদায়নও করে, আবার মানদণ্ড নিজেও প্রদান করে। কিন্তু অন্যদিকে বিটিবি শুধুমাত্র মানদণ্ড প্রদান করে। বুঝতে পেরেছেন? জি স্যার। তারপরে বিএনকেএফ সাধারণত শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও উচ্চশিক্ষাকে একই সূত্র গেঁথে একটি সুসংগত শিক্ষা ব্যবস্থার মান নিশ্চিত করে। বিএনকেএফ তাহলে কি করে? সাধারণ শিক্ষা, তার মানে কি জেনারেল যে শিক্ষাটা আছে, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, উচ্চশিক্ষাকে একসাথে গেঁথে তারপরে একটা কি করে? খুব সুন্দরভাবে একটা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে বিএনকেএফ। তারপরে আমি যদি আপনাদেরকে বলি যে বিএনকেএফ এবং এনটিবিকেএফ এর ভিতরে সবথেকে বড় পার্থক্য কি? সবথেকে বড় পার্থক্য হলো বিএনকেএফ এর লেভেল 10টা এবং এনটিবিকেএফ এর লেভেল 6টা অতিরিক্ত প্রিভিয়ক 1 প্রিভিয়ক 2 সহ। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। বাকিটা কথা বলেন না কেন? স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আর একটা বিষয় একটু মাথায় রাখেন, এরপর থেকে যে জয়েন করবেন না তাকে ভিডিও দেওয়া হবে না, ক্লাস ভিডিও দেওয়া হবে না, ইমার্জেন্সি ছাড়া। 12 জন আছেন, এই 12 জন যদি ক্লাসে জয়েন না থাকেন তো ইমার্জেন্সি ছাড়া তাকে কোনো দেওয়া হবে না, ইমার্জেন্সি সমস্যা ছাড়া তাকে ক্লাস ভিডিওর লিঙ্ক দেওয়া হবে না। জি স্যার। এবার আমাদের বিএনকেএফ এর 10টা লেভেল তো আছে, কিন্তু বাংলাদেশে চলমান কয়টা লেভেল আছে বলেন তো? বাংলাদেশে চলমান 6টা লেভেল আছে। কয়টা লেভেল? 6টি। 6টি লেভেল আছে। এই 6টি লেভেল ঠুটস্থ করবেন মানে মনে করেন ঠোঁটের আগায় রাখবেন এবং ঠোঁটের 2 ঠোঁটের আগায় রাখবেন, এক কথায়। এখান থেকে একটা হলো কোশ্চেন মাস্ট আসবে ইনশাআল্লাহ, কোনো ধরনের মানে ভুল নাই, এখান থেকে আসবে না এরকম কোনো ভুল নাই, এটা অবশ্যই মাথায় রাখবেন। বিএনকেএফ এর 10টা লেভেল আছে, 10টা লেভেলের ভিতরে আমাদের বাংলাদেশে আছে হলো 6টা লেভেল। আর আমাদের মনে করেন বিশ্বের অন্যান্য কান্ট্রিতে মনে করেন এই লেভেলগুলো আছে, বাকি লেভেলগুলো আছে। তাহলে বেসিক স্কিল ওয়ার্কার কি লেখা আছে? প্রথমে আমাদের লেভেলটা কি? তো বেসিক স্কিল ওয়ার্কার। বেসিক স্কিল ওয়ার্কার মানে কি মৌলিক যোগ্যতা সম্পন্ন কর্মী। ঠিক আছে, বেসিক স্কিল ওয়ার্কার একদম যে বেসিক পারবে এরকম একজন স্কিল সম্পূর্ণ একজন কর্মী। তাহলে লেভেল অন, আমরা যে লেভেল অন বলি, এই লেভেল অনকে আমরা ইংলিশে কি বলবো? বেসিক স্কিল ওয়ার্কার। যখন একজন ব্যক্তি লেভেল 2 করবে তখন সে কি কোন ইসের ওই দক্ষতা অর্জন করবে? সেমি স্কিল ওয়ার্কার, তার মানে কি একটু ভালো, স্বল্প দক্ষ কর্মী। প্রথমে হলো কি মৌলিক যোগ্যতা সম্পন্ন কর্মী, যখন সে লেভেল 2 করলো তখন সে কি কোন ধরনের কর্মী হয়ে গেল? সে স্বল্প দক্ষ কর্মী হয়ে গেল, তার মানে কি আগের থেকে একটু উন্নত হলো। যখন আপনি লেভেল 3 করলেন তখন আপনি স্কিল ওয়ার্কার হয়ে গেলেন। কি হয়ে গেলেন?
স্কিলড ওয়ার্কার হয়ে গেলেন। আপনাদের অ্যাসেসমেন্টে কেমন কোশ্চেন আসে যে একজন লেভেল 3 করা পার্সন কোন ধরনের যোগ্যতার অধিকারী? তখন এরকম অপশন আসে সেমি স্কিল ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার নাকি স্কিল ওয়ার্কার, কোনটা হবে? স্কিল ওয়ার্কার। অবশ্যই স্কিল ওয়ার্কার। যখন আপনি লেভেল 4 করবেন, স্কিল লেভেলের লেভেল 4 করবেন, তখন সেটা কি হবে? হাইলি স্কিলড ওয়ার্কার। তার মানে কি প্রথমে আপনি দক্ষ কর্মী ছিলেন, এবার যখন লেভেল 4 করলেন তখন আপনি কি হলেন? উচ্চতর দক্ষ কর্মী। তার মানে কি এর থেকে আরেকটু বেশি। যখন আপনি লেভেল 5 করবেন কোনো টেকনিক্যাল কম্পিটেন্সি অ্যাচিভ করার পরে লেভেল 5 করবেন, তখন আপনি কি হবেন? সুপারভাইজার হয়ে যাবেন। কি হবেন? সুপারভাইজার হয়ে যাবেন। সুপারভাইজার। হ্যাঁ, যখন আপনি 6 করবেন তখন মনে করেন মিড লেভেল ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে মানুষের কত কষ্ট করা লাগে, একজন ইঞ্জিনিয়ার হতে কত কষ্ট করা লাগে, কত টাকা খরচ করা লাগে, কত বছর পড়াশোনা করা লাগে, সেখানে আপনি এখানে 6 করতে পারলে সেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সমপরিমাণ মর্যাদার সার্টিফিকেট আপনাকে দিবে। এবং এখানে লেখা আছে দেখেন, মধ্যম স্তরের ব্যবস্থাপক বা অথবা উপসহকারী প্রকৌশলী, তার মানে কি ইঞ্জিনিয়ার, একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারবেন যদি লেভেল 6 করতে পারেন। তাহলে এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লেভেল 1 এ সে কোন ধরনের যোগ্যতা পেল, লেভেল 2 তে সে কোন ধরনের যোগ্যতা পেল, লেভেল 3 তে সে কোন ধরনের যোগ্যতা পেল। আমি কি বুঝাতে পেরেছি এইটুকু? জব ক্লাসিফিকেশনটা সবার ক্লিয়ার? জি স্যার। সমস্যা আছে কারো? স্যার এবার আমরা একটু কম্পেয়ার করব এনটিপিকিউ। বলেন তো এটা কি এনএসডিএর নাকি বিটিবির? বিটিভি স্যার। এটা কিসের? বিটিভি স্যার। বাকিরা কি? বাকিরা কথা বলেন না কেন? NTPQF হচ্ছে বিটিভি স্যার এটা আর বিটিভি। বিএনকিউএফ হচ্ছে এনএসডিএর। আচ্ছা, স্যার এটা হচ্ছে এনএসডিএর। দেখেন বিটিবির একটু ভিন্ন। বিটিভির থেকে আমরা বলি না যে এনএসটির সার্টিফিকেট একটু একটু কঠিন, একটু শক্ত। কেন বলি দেখেন, বিটিভির লেভেল 1 এর সার্টিফিকেটে মানে লেভেল 1 যারা পাস করবে, কম্পিটেন্ট হবে, তারা হলো বেসিক ওয়ার্কার। ঠিক আছে? বিএনকিউএফ এ যারা লেভেল 1 করবে তারাও বেসিক স্কিল ওয়ার্কার। পার্থক্য হলো এখানে। আবার বিটিভি যারা লেভেল 2 করবে তারা হলো কি বেসিক স্কিল ওয়ার্কার। বেসিক স্কিল ওয়ার্কার সে লেভেল 2 করে কি হয়ে গেল? বেসিক স্কিল ওয়ার্কার হয়ে গেল। আর এনএসটিএ তে সে কি হলো? সেমি স্কিল ওয়ার্কার, তার মানে কি স্বল্প। কিন্তু এখানে কি দেখাচ্ছে? স্কিল ওয়ার্কার দেখাচ্ছে। তার মানে বিটিভিতে এক গ্রেড উপরে, এনএসটিএ তে এক গ্রেড নিচে। তারপরে দেখেন বিটিভিতে লেভেল 3 মানে কি সেমি স্কিলড ওয়ার্কার, আর এনএসটিএ তে 3 নাম্বার হলো সেমি স্কিল ওয়ার্কার। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। বিটিভিটা আস্তে আস্তে আপডেট হয়, এনএসডিটা একটু সরি, সেমি স্কিল ওয়ার্কার হবে না, স্কিল ওয়ার্কার। তার মানে কি বিটিভিটা যখন স্বল্প দক্ষতা কর্মী হবে তখন এনএসডিএ তে কি হয়ে যাবে? সে দক্ষ কর্মীতে রূপান্তর হয়ে যাবে। যখন জি বিটিভিতে স্যার। সে একজন স্কিলড ওয়ার্কার হবে, দক্ষ কর্মী, তখন এনএসডিএ তে সে যদি সে পরীক্ষা দেয়, মানে অ্যাসেসমেন্ট দেয়, তখন সে হাইলি স্কিলড ওয়ার্কার হয়ে যাবে। বিটিভির লেভেল 4 করলে সে স্কিল ওয়ার্কার, এনএসডিএ লেভেল 4 করলে সে হাইলি স্কিল ওয়ার্কার। মানে এক গ্রেড উপরে কোনটা, এনএসডিএ না বিটিভি? এনএসডি উপরে। এনএসডিএ উপরে। আপনারা কি এই দুটো কম্পেয়ার করা কি বুঝতে পেরেছেন? জি স্যার। বাকিরা বুঝতে পেরেছেন? রেসপন্স দিয়েন সবাই। জি স্যার। ওকে, তাহলে এই বিটিভিটা এবং এনএসডিটা মাথায় রাখবেন যে এটা একটু ঘোলায় ফেলবেন না। শুধু এটুকু মানে একটু খেয়াল করে দেখলেই হয়ে যাবে, একই জিনিস, শুধু একটা পরে একটা আগে, এটাই। প্রিভক 1 প্রিভক 2 এখানে লেখা আছে। আচ্ছা, এই যে আবির বলেন তো কম্পিটেন্সি কাকে বলে?
আবির, জি স্যার। কম্পিটেন্সি কাকে বলে? ও স্যার আমাকে বলছেন? জি হ্যাঁ, স্যার, কম্পিটেন্সি কম্পিটেন্সি স্যার দক্ষতা স্যার, মানে জ্ঞান, দক্ষতা এবং যে এটিটিউড, এই তিনটা মিলে স্যার কম্পিটেন্সি বলা হয়। মানে সোজা কথা হচ্ছে আমাদের যে দক্ষতা এবং নেতৃত্ব মানানোর যে ক্ষমতা স্যার, সেটা হচ্ছে কম্পিটেন্সি। আমাকে একটু সুন্দরভাবে ক্লিয়ার করে বলেন। স্যার সুন্দরভাবে বলতে গেলে আহ, সুন্দরভাবে বলতে গেলে ওই ইটা করতে হবে, জি ভালো স্যার। করে মনোযোগ দিতে হবে, ফোনের দিকে মনোযোগ না দিয়ে ভালো করে এদিকে মনোযোগ দিতে হবে, কথার দিকে। দেখেন, আমি একটু বলেছিলাম প্রিভো কন প্রিভোক টু। আমি জানি যে আপনাদের ভিতরে অনেকে প্রিভো কন প্রিভোক টু বোঝেন নাই, কিন্তু তারপর আমার কাছে জিজ্ঞাসা করেননি। তো হোয়াট, হোয়াই নিড প্রিভোক অন অ্যান্ড প্রিভোক টু ইন টিবেট সেক্টর। হোয়াট মানে কি, হোয়াই মানে কেন প্রয়োজন প্রিভোক অন প্রিভোক টু টিবেট সেক্টর। টিবেট সেক্টরে প্রিভোক অন এবং প্রিভোক টু কেন প্রয়োজন এবং জিনিসটা আসলে কি। দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও পর্যাপ্ত পড়াশোনা করতে পারেনি ও যে সকল দক্ষ কর্মীর লিটারেসি ও নিউমেরেসি লেভেল কম। লিটারেসি নিউমেরেসি বলতে কি বোঝায়? অক্ষর জ্ঞান কম, এদেরকে বোঝানো হয়। লেভেল কম এমন জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক ডিবেটের ডিবেটে সহজ প্রবেশের সুযোগ দেওয়ার জন্য আমাদের দেশে প্রিভোক অন এবং প্রিভোক টু নামে আরও 2টি অতিরিক্ত লেভেল রাখা হয়েছে। আমি আবার যদি এটা সংক্ষেপে বলি আপনাদেরকে, মনে করেন দরিদ্র বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা পর্যাপ্ত পড়াশোনা করতে পারে নাই বা দক্ষ জনবল না, এইসব লোককে একটা প্রাথমিক জায়গায় নিয়ে আসার জন্য প্রিভোক অন এবং প্রিভোক টু কি করা হয়েছে, রাখা হয়েছে। যখন তারা প্রিভোক অন প্রিভোক টু কমপ্লিট করতে পারে, তখন তাদেরকে লেভেল অনে কি করা হয়, মানে বেসিক লেভেলে কি করা হয়, তাদেরকে অগ্রসর করানো হয়। বুঝতে পেরেছেন? তাহলে প্রিভোক অন প্রিভোক টু কখন, লেভেল অন জি স্যার, আগে যাদের নাকি লেভেল প্রযুক্তি অনের সম্পর্কে পরে? ধারণা কম। আগে। লেভেল লেভেল অনের আগে স্যার। লেভেল অনের আগে। আমার মনে হয় ওই যে ক্লাস 1-2 তে ভর্তি হওয়ার আগে যেমন প্লে নার্সারি, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, টাইপের আর কি নাকি? হ্যাঁ, ওই টাইপের মানে ওইটাই। এবার হুম। দেখেন, আমি বললাম এখানে লেখা আছে হোয়াই নিড প্রিভোক অন প্রিভোক টু। প্রিভোক অন প্রিভোক টু কেন প্রয়োজন, এখানে লিখে দিয়েছি কেন দরকার। বিএনকিউএফ এর একজন নিয়োগদাতা চাকরি প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অতি সহজে অনুমান করতে পারে। আন্তর্জাতিক শ্রম বাজারে কাজের মজুরি পাওয়া নিশ্চিত হবে। ঠিক আছে? সে যখন এখান থেকে মনে করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সে যখন এখান থেকে একদম লো থেকে এ প্রশিক্ষণ নিয়ে দক্ষ হবে, তখন কি হবে? আন্তর্জাতিক শ্রম বাজারে কিন্তু সে ন্যায্য একটা মজুরি পাবে। তারপরে বিএনকেএফ এর মাধ্যমে জাতিকে দক্ষ করে তোলার একটি যাত্রা। তার মানে কি, আরেকটা কেন দরকার এটা? বিএনকেএফ এর মাধ্যমে আমাদের যে জনশক্তি আছে, মানে জনবল আছে, জনবলকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে চাই। এটা সবথেকে বড় একটা কারণ। তারপরে বিএনকেএফ এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বাজারে শিক্ষা, দক্ষতা ও সক্ষমতার মূল্যায়নে আর কোনো বাধা থাকবে না। তার মানে বিএনকেএফ এর মাধ্যমে, বিএনকেএফ বলতে বোঝাচ্ছে এনএসডি এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বাজারে শিক্ষা, দক্ষতা, সক্ষমতার মূল্যায়নে আর কোনো বাধা থাকবে না। এবার যদি বলে যে প্রিভোক অন প্রিভোক টু কেন আমরা রাখলাম, এটা কেন প্রয়োজন, আপনারা এটা বুঝে লিখে দিতে পারবেন না? জি স্যার, পারবো স্যার। জি স্যার। বাকিরা রেসপন্স করেন। আচ্ছা, এবার যদি বলা হয় কম্পিটেন্সি কাকে বলে, কম্পিটেন্সি এখানে লেখা আছে কম্পিটেন্সি ইজ combination of knowledge, skill, attitude that enable an individual to perform a job actively and successfully. তার মানে কম্পিটেন্সি কি, কম্পিটেন্সি বা সক্ষমতা হচ্ছে জ্ঞান, দক্ষতা এবং আচরণের সমন্বয় একটি কাজ যা দক্ষতার সাথে করার ক্ষমতা অর্জন ও দৃশ্যমান এবং পরিমাপযোগ্য। আপনারা ইংলিশটা এটা লিখতে পারেন, কারণ ইংলিশটা আরো সহজ। এখানে এখানে বাংলাটা একটু কঠিন হয়ে গেছে। কম্পিটেন্সি টাইপ,
আচ্ছা দেখেন তো, এই যে কম্পিটেন্সি, নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড, এগুলো কি আপনারা গোল্ডেন রুলসে পড়েছেন না? জি স্যার। তারপরে কি ফিচার অফ কম্পিটেন্সির যে ফিচারগুলো গোল্ডেন রুলসে পড়ছেন না এটা? কথা বলেন না কেন? যারা গোল্ডেন রুলস পড়ছে তারা কথা বলেন না কেন? জি স্যার, আছে স্যার। আচ্ছা, জি স্যার। ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, কম্পিটেন্সি এবং স্কিলের ভিতরে পার্থক্য কি কেউ বলতে পারবেন? স্যার বুঝি নাই প্রশ্নটা। বলছে কম্পিটেন্সি এবং স্কিলের ভিতরে পার্থক্য কি? স্যার স্কিল মানে হচ্ছে শুধু একটা দক্ষতা, আর কম্পিটেন্সি মানে হচ্ছে যে ওই যে তিনটা আছে, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয়ে যে ঘটতে হয়, এটা মনে আছে। হই নাই। দেখেন, স্কিল ইজ পার্ট অফ কম্পিটেন্সি। স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, তার মানে স্কিল কি কম্পিটেন্সির পার্ট না? কম্পিটেন্সির যদি একটা আপনাকে অংশ। বলি কম্পিটেন্সি কি, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, তাহলে এই যে স্কিলটা কিসের পার্ট? কম্পিটেন্সির পার্ট। স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি কনসিস্ট অফ 3 প্যারামিটার, কেএসএ, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। শেষ। জি স্যার, বুঝতে পারছি। স্কিল আর কম্পিটেন্সির ভিতরে পার্থক্য কি? কম্পিটেন্সির একটা উপাদানই তো স্কিল, এবং তিনটি প্যারামিটার মিলেই তো কি হয়, একটা কম্পিটেন্সি গঠিত হয়। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের তো অ্যাসেসমেন্ট নিব। এই পর্যন্ত আমি আর দেখলাম না। এই যে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, এগুলো আর পড়ালাম না। এই যে 12 পেজ পর্যন্ত ঠোঁটস্থ করবেন। ঠোঁটস্থ করে আমাকে পরশুদিন পড়া দিবেন। পরশুদিন আপনাদের অ্যাসেসমেন্ট নিব। আমি এগুলো আর পড়া দিলাম না, যেহেতু এগুলো কোর্টের রুলসে পড়িয়েছি আপনাদেরকে। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব এনভায়রনমেন্ট স্কিল, এগুলো আপনাদের পারার কথা। এই যে 12 পর্যন্ত আমাকে ঠোঁটস্থ দিবেন। আমি বলি নাই কিন্তু মুখস্থ। আমি কি বলেছি? ঠোঁটস্থ দিবেন। ঠোঁটস্থ দেওয়ার পরে আমাকে বোঝায়া দিবেন যে কেন কিভাবে হলো। আমাকে কোনো ধরনের শব্দ করবেন না, আমাকে ঠোঁটস্থ দিবেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। নো স্যার। যতটুকু দেখাইছি, কারো কোনো কোশ্চেন আছে? স্যার না স্যার, আমাদের আপাতত আগে যেমন ওই যে হোমওয়ার্কের জন্য প্রশ্ন করে দিছিলেন, এইখান থেকেও কি ওরকম প্রশ্ন দিবেন না নাকি? আজকে তো দিব, হ্যাঁ, আমি এখান থেকে কোশ্চেন দিব আপনাদেরকে। হ্যাঁ, মানে কোশ্চেন হলে একটু সুবিধা হয় তাহলে। হ্যাঁ, আমি কোশ্চেন এখান থেকে দিব। আর আমি কালকে, মানে আপনারা তো কালকে সুযোগ পাচ্ছেন। আর আর পরবর্তী ক্লাসে এটা মাথায় রাখবেন। পরবর্তী ক্লাসে আমি আপনাদের কাছ থেকে ঠোঁটস্থ নিব, মুখস্থ না, ঠোঁটস্থ নিব। আচ্ছা, আর আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা আজকে ক্লাস এখানেই সমাপ্ত করি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী সেশনে